তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না। কি লিখি তোমায়, কি লিখি তোমায়। কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন পথ, আঁকা বাঁকা পথ। আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে। কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন পথ, আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে। বসে আছি বাতায়নে তোমারই আশায়, কি লিখি তোমায়, কি লিখি তোমায়। ভালোবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়, কত কথা কয়। তোমার আশার কথা লেখা আছে সব কিনারায়। ভালোবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়, তোমার আশার কথা লেখা আছে সব কিনারায়। গুনগুন করে মন ব্যথার ছায়ায়, কি লিখি তোমায়, কি লিখি তোমায়। তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না। কি লিখি তোমায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি। আজ 253তম পর্ব, আর রবিবাসরীয়
এই পর্বে বিষয় যাও পাখি বলো তারে। চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে রুনদী। চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। সঙ্গে আছেন দীপা বাগচি, মিনতি চট্টোপাধ্যায়, মীনাক্ষী দাস, নাসিমা বেগম বুলু, মানিক কুমার হাজরা, আলপনা চট্টোপাধ্যায়, স্বপন কুমার কুণ্ডু, অঞ্জলি সেনগুপ্ত। বন্ধুরা, নিজ নিজ ফেসবুক থেকে অনুষ্ঠানটি ভালোবেসে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে অকাল অকাল বর্ষণ বলবো না, এই ভরা বর্ষা কেমন কাটছে। চারিদিকে তো প্লাবিত। আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন চোখ রাখি চিঠির পাতায়। প্রথম চিঠি পাঠিয়েছেন ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, ডাক আমদান ভায়া হাউড়, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় পত্রালী, শ্রাবণ মাসে আমার মনের আকাশে একজনের মুখ ভেসে ওঠে। সে হলো সুনীল। আজ থেকে 51 বছর আগে স্কুল বোর্ডিংয়ে থাকার সময় ওর সঙ্গে আলাপ হয়েছিল। দুজনে একই রুমে থাকতাম। ওর বাড়ি সুন্দরবনে আর আমার বাড়ি মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামে। আমাকে রোজ বিকেলে স্কুলের কাছে নদীর ধারে বেড়ানোর সময় সুন্দরবনের সুন্দরী, গড়ান, কেওড়া, হেতাল গাছ আর হরিণ, বাঘ, কচ্ছপ, কুমিরের গল্প শোনাতো। আর আমাকে নিজের লেখা কবিতা আবৃত্তি করে শোনাতো। আমাকেও কবিতা লিখতে উৎসাহিত করত। টুকিটাকি আমিও কবিতা লিখতে শিখে গিয়েছিলাম। ওর সঙ্গে নিবিড় বন্ধুত্বে আবদ্ধ হয়েছিলাম। ও আমার বাড়ি এসেছে, আমি ওর বাড়ি গিয়েছিলাম। কি করে 6 বছর কেটে গেল বুঝতেই পারিনি। মাধ্যমিক পাশের পরে আমাদের বন্ধুত্বের ছেদ পড়ল। উচ্চ মাধ্যমিক পড়ার জন্য আমি ভর্তি হয়েছিলাম বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে, আর ও সুন্দরবনের স্কুলে ভর্তি হয়েছিল। চিঠি লিখে মনের ভাব বিনিময় করতাম দুজনে। হঠাৎ এক শ্রাবণ মাসে টেলিগ্রাম এলো। স্রোতস্বিনী মাতলা নদীতে ও এক ডুবন্ত শিশুকে বাঁচাতে ঝাঁপ দিয়েছিল। শিশুটিকে বাঁচিয়ে দিলেও নিজে আর উঠে আসতে পারেনি, নদীর স্রোতে ভেসে গিয়েছিল। আমি গিয়ে সুনীলের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েছিলাম। এখন প্রতি শ্রাবণ মাসে আকাশে উড়ে যাওয়া মেঘেদের সঙ্গে পাখিদের দেখে বলতে ইচ্ছে করে, যাও পাখি যাও, বলো তারে। পত্রালীর সকল শ্রোতাকে বৃষ্টি ভেজা শ্রাবণের এক রাশ শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, ডাক আমদান, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721131 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া 711101 থেকে। প্রিয় পত্রালী, 1 বছর এক শ্রাবণী সন্ধ্যায় টিউশন থেকে ফেরার পথে অঝরে বৃষ্টি পড়ছে। আমি কোনো রকমে একটা ভাঙা সিঁড়ির তলায় দাঁড়িয়ে মাথাটা বাঁচানোর চেষ্টা করছি। এমন সময় কুঁই কুঁই শব্দে চেয়ে দেখি পায়ের কাছে মিশমিশে কালো একটা ছোট্ট কুকুর আপাত মস্তক ভিজে ঠক ঠক করে কাঁপছে। বৃষ্টিটা একটু থামতেই হাঁটা দিলাম। কিছুদূর যাওয়ার পর বুঝতে পারলাম ওটিও আমার পিছু নিয়েছে। দরজায় বেল বাজাতেই অবলা জীবটাকেও বেশ উৎফুল্ল মনে হলো। চোখ দুটো যেন মায়ায় ভরা। অগত্যা নতুন অতিথিকে কোলে করেই ঘরে ঢুকলাম। মা তো দেখেই হম্বিতম্বি শুরু করলো। শেষে মায়ের ভয়ে ওকে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে ঘরে তুললাম। সেই থেকেই ও আমার সঙ্গী হয়ে উঠল। মা ওর নাম রাখলো কেলো। টিয়া পাখিটা প্রথম কেলোকে দেখলেই কে কে বলে চিৎকার শুরু করত। পরের দিকে দেখেছিলাম টিয়া পাখিটা শীষ দিলেই কেলো নিশ্চুপ হয়ে খাঁচার সামনে শুয়ে থাকতো। মাঝে মাঝে পরখ করতাম
দুটো অবলা জীবের বন্ধুত্বের সুন্দর মুহূর্ত। দরজায় বেল বাজলেই বন্ধ দরজার একপাশে দাঁড়িয়ে উচ্চ স্বরে সকলকে জানান দিত। বাপির গুরুগম্ভীর গলা পেলে পাপোশগুলো দাঁত দিয়ে কুটি কুটি করে রাগ প্রকাশ করত। আদর করে কোলে নিলে তবেই ওর রাগ ভাঙত। একদিন আমার সঙ্গীটি সকলকে কাঁদিয়ে তারাদের দেশে পাড়ি দিল। সব থেকে আশ্চর্যের বিষয়, পরের দিন সকালে মা চোখে পড়ল খাঁচার দরজাটা খোলা। বাপি বলে, কেলোর সন্ধানে পাখিটা আকাশের নীল দিগন্তে উড়ে যায়। আমি শোকাহত হয়ে মনে মনে বলি, যাও পাখি, বলো তারে আমার মনের কথা। বন্ধু, ভালো থেকো, সুখে থেকো। চিঠিখানি পাঠিয়েছিলেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া 711101 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন আমাদের প্রিয় আশিয়া খাতুন টুনটুনি পাখি, মেঘনাথ সাহাপল্লী, গোলাপবাগ, রাজবাটি, পূর্ব বর্ধমান থেকে। দিদি লিখছেন, ও আকাশের পাখি, কোথায় যাও গো? তুমি কি মেঘের ওপারে কি আছে জানো? বিজ্ঞান বলে সেখানে অসংখ্য নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, গ্যালাক্সি ইত্যাদি কঠিন কঠিন নামের কত কিছু আছে। অত শত আমার জানার দরকার নেই বাবু। আমি জানি সেখানে চাঁদ, সূর্য আর হাজারো তারা আছে। আমাদের প্রিয়জনেরা যখন হারিয়ে যায় তখন আকাশের তারা হয়ে যায়। তুমি জানো পাখি, আমারও অনেক প্রিয়জন হারিয়ে গিয়ে তারা হয়ে গেছে। কিন্তু কিন্তু আমি একজনকে অনেক খোঁজার চেষ্টা করছি, কিছুতেই তাকে খুঁজে পাচ্ছি না। আমি তো তোমার মতো আকাশে উড়ে যেতে পারি না। তোমার সাথে তার দেখা হলে বলো, আমি কিন্তু তার সাথে খুব রাগ করে আছি। সে কেন আমায় কিছু না বলে আকাশের তারা হয়ে গেল? সে কি জানে না যে আমি এখানকার রাস্তাঘাট কিছুই চিনি না? তাকে ছাড়া এক পাও চলার অভ্যেস ছিল না আমার। এই খানা খন্দ ভরা পথে যে আমি প্রতি মুহূর্তে হোঁচট খেয়ে রক্তাক্ত হচ্ছি, বলে দিও তাকে পাখি। তাকে নিয়ে আলোয় ভরা পৃথিবীটা যে মুহূর্তে অন্ধকারে ঢেকে গেছে। সে বলেছিল দেওয়ালে পিঠ ঠেকলে নাকি পথ চলা শেখা যায়। তা ঠিকই, আমি আধো অন্ধকারে হোঁচট খেতে খেতে ঠিক পথ চলাটা শিখে যাচ্ছি। তাকে শুধিও পাখি, সে কি আমায় দেখে ওই দূর আকাশ থেকে মিটিমিটি হাসছে? আর তাকে বলো সে যেন ভালো থাকে আর আমার জন্য চিন্তা না করে। আমি এই কঠিন পথ চলতে চলতে ঠিক তার কাছে পৌঁছে যাব। লিখছেন আশিয়া খাতুন, মেঘনাথ সাহাপল্লী, গোলাপবাগ, রাজবাটি, পূর্ব বর্ধমান থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন কাশীনাথ মণ্ডল, গ্রাম মরুরা, পোস্ট হাজারপুর, নবগ্রাম, কান্দি, মুর্শিদাবাদ থেকে। প্রিয় সাথী পত্তালি, এখনো কেন বিলম্ব করো পাখি? যাও যাও উড়ে, বলো গিয়ে আমার ব্যথিত হিয়ার কথা, না ফেরার দেশে থাকা প্রিয়ার দুয়ারে। শ্রাবণের গুরু গুরু গর্জনে বাড়িবাহকদের কোলে কেন এখনো বেড়াচ্ছ ঘুরে? তোমার ডানায় ভর করে যাও চলে, আমার মনের উপবনে জমে থাকা অতীত প্রীতির সুখানুভূতির কথা পৌঁছে দাও রুমির কর্ণকুহরে। আছে সেথা সে ঘুমিয়ে চিরশান্তির সুখালয়ে। আজ থেকে 34 বছর আগে সে বলেছিল আমায়, আমাকে নিয়ে যাবে তো তোমার জীবন সঙ্গী করে। কোনো এক নির্লিপ্ত সূর্যালোকে পড়ন্ত বেলায় পশ্চিমে ঢলে পড়া রক্তিম আভায় কথা হয়েছিল দুজনের। তারপর ভাগ্যের পরিহাসে সে চলে গেল সহস্র যোজন দূরে অজানার দেশে। কেটে গেছে অনেকগুলো বছর, আছে সেই অলকানন্দপুরে।
মনের দর্পণে ভেসে ওঠে তব মুখখানি। সেই স্মৃতি আজও তৃপ্তি আনে মনে। ওরে বিহঙ্গ, পয়োধরের শীতল সুধা পান করে একবার যাও উড়ে। আমার খবর বলো গিয়ে তারে, তার বিদায় বিহনে চিত্ত দহনে মরিচি পুড়ে অবিরত। হৃদ সরোবরের স্বচ্ছ কাজল নীল জল আজ হয়েছে ঘোলাটে। সংসার সমুদ্রের অথই গরল পান করে আমি নির্বিকার, নীলকণ্ঠ, জীবন জর্জরিত হাজারো প্রশ্নের ভিড়ে। যাও যাও পাখি, বলো গিয়ে তারে, সে যেন আমার জন্য একটু জায়গা করে তারাদের দেশে চিরশান্তির ঘরে। বাদল দিনে শুভেচ্ছা সহ চিঠিখানি পাঠিয়েছিলেন কাশীনাথ মণ্ডল, গ্রাম মরুরা, পোস্ট হাজারপুর, নবগ্রাম, কান্দি, মুর্শিদাবাদ থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন চিনু ঘোষ পণ্ডিত, স্বরূপানন্দ লেন, কেকে বাজার, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। প্রিয় পত্রালী, আজ সকাল থেকেই আমার মনটা ভালো নেই। শ্রাবণ মাস, বর্ষাকাল, মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে, কিন্তু তার জন্য নয়। আমার মন খারাপটা অন্য জায়গায়। সে কথা স্মরণে এলে অশ্রুসিক্ত হই। আজ আমার পরম পূজ্য জন্মদাতা পিতার মৃত্যু দিবস। নিত্যদিনের মতো আজ সকালে স্নান সেরে তেতলায় টবে লাগানো তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলতে গেছি। অমনি আমার চোখ আকাশের দিকে পড়ল। দেখি মহাকাশ থেকে মেঘ কিছুটা সরে গেছে। পাতলা মেঘের ওপাশে নীল রংটা দেখতে পাওয়া যাচ্ছে। 9 1 আর দেখলাম উত্তর দিক, দক্ষিণ দিকে একদল পাখি মহানন্দে উড়ে যাচ্ছে। আমি তৎপর হয়ে পাখির দলকে বললাম, এই তোমরা শোনো শোনো। আমার কথাটা পাখিদের কানে গেল। তারা গতি থামিয়ে সমস্বরে বলল, কি বলতে চাও তুমি? তাড়াতাড়ি বলো, আমাদের এখন অনেক কাজ। আমি বললাম, বেশি সময় নেব না, একটা কথা জিজ্ঞেস করছিলাম। তোমরা কি তারাদের দেশে যাও? যাই তো। তো কি হয়েছে, চটপট বলো। হ্যাঁ, বলছিলাম তারাদের দেশে আমার বাবা আছেন, তাকে কিছু কথা বলতে পারবে? খুব পারবো, বলো কি কথা। বলবে বলবে তোমার মেয়ে বলেছে তুমি ওখানে নিশ্চিন্তে থেকো, পরম সুখে থেকো, দুশ্চিন্তা করো না, আমরা ভালো আছি। তোমার জন্য মাঝে মাঝে একটু মন খারাপ করলেও পরক্ষণেই তা কাটিয়ে নিই। তোমাকে আমরা ভুলিনি বাবা, তোমাকে আমরা ভুলিনি। তোমার আশীর্বাদের অদৃশ্য হাত যেন আমাদের মাথায় থাকে। পাখিরা বলল, ঠিক আছে, চিন্তা নেই, বলে দেব। আমার মন খারাপ কোথায় যেন উড়ে গেল। লিখছেন চিনু ঘোষ পণ্ডিত, স্বরূপানন্দ লেন, কেকে বাজার, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 7-22-122 থেকে। প্রিয় পত্রালী, সত্যি করে বলতে কি, পাখি এখানে একটা রূপক, একটা মাধ্যম। যখন আমার কথায় কোনো কাজ হচ্ছে না, ছেলেটা রাগ করে কিছু খায়নি, আমার বকুনিতে কিছু না খেয়ে 2 দিন উপোস করে আছে, তখন আমি আমার স্ত্রীকে বলি, তুমি পাখি হয়ে একবার যাও না, ছেলেটাকে বুঝিয়ে বলো। ও তো তোর বাবা, দোষ করেছিস তাই বকুনি খেয়েছিস, আর তুই বাবার ক্রুদ্ধ মূর্তিটাই দেখলি। বাবা তোকে ভালোবাসে না। বাজারে গেলে তুই যাদব সুইটসের ল্যাংচা পছন্দ করিস, ল্যাংচা কিনে এনে তোকে খাওয়ায় না। কাপড়ের দোকান বা জুতোর দোকানে তোর পছন্দসই জামা, প্যান্ট বা জুতো কিনে দেয় না। যাও পাখি হয়ে তুমি ওর শীঘ্র রাগ ভাঙাও। ওকে বলো, তোর বাবা বলেছে ছেলে বড় হয়েছে, আর ওকে আমি কোনো দিন বকবো না।
ঘটকের ঘটকালি করাই কাজ। দত্তবাবুর মেয়ের বিয়ে হচ্ছে না, মেয়ের বয়স বাড়ছে, তাই নিজেকেও দুশ্চিন্তায় গ্রাস করছে। রাতে ঘুম আসছে না। দত্তবাবু ঘটককে ডেকে বললেন, আপনাকে আমি টাকা পয়সা যা লাগবে দেব, আপনি আমার মেয়ের উপযুক্ত পাত্রের সন্ধান এনে দিন। ঘটক পাখি উড়ে চলে গেল পাত্রের সন্ধানে। পাত্রের বাড়ি গিয়ে আগে গিন্নির কাছে গেল। গিন্নিকে বললেন, আপনার ছেলের বিয়ে দেবেন? গিন্নিমা বললেন, আমার মনে হলো আপনি যেন পাখির মতো উড়ে চলে এলেন। হ্যাঁ, আমি হলাম ঘটক পাখি, আমি উড়ে উড়েই সর্বত্র যাই। মেয়েটা কেমন? অপরূপ সুন্দরী, এমএ পাস, বিএড ডিএফ ডিগ্রি আছে, নাচে গানে দক্ষ, রন্ধন পটুয়সী। গিন্নিমা মনে মনে ভাবলেন, এ তো মেঘ না চাইতেই জল, এ তো একটা সুবর্ণ সুযোগ। ঘটক পাখি বললেন, চলবে? চিঠিখানি পাঠিয়েছিলেন বৃন্দাবন ঘোষ। আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722-122 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন সুনীল সাগর দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে। প্রিয় আপনজন বন্ধু বরেশু পত্রালী, এ মাসের বিষয় নিঃসন্দেহে এক আবেগপ্রবণ বিষয়। আমাদের জীবন আবেগময় জীবন। প্রতি মুহূর্তে আমাদের জীবনকে বহুভাবে জড়িয়ে থাকে এই আবেগ। নানান ঘটনায়, দুর্ঘটনায়, আনন্দে, দুঃখে, বিরহ, যন্ত্রণায় আমরা প্রত্যেকে জড়িয়ে থাকি। আর তার থেকেই আসে স্মৃতি, সুখের আনন্দ অথবা বেদনাদায়ক ব্যথা। যাও পাখি বলো তারে, এরকমই একটা ঘটনা ঘটেছিল আমার জীবনে। কোনো এক স্বপ্ন, পাখি যেন আমার স্বপ্নে উড়ে এসে বলেছিল তার কথা। যিনি স্বপ্ন পাখিকে বলেছিলেন, যা পাখি বলে আয়, বলে আয় তাদের আমার কথা। আমি অবাক, বিস্ময়ল, হতবাক হয়ে শুনি সেই বার্তা। যখন ঝড়ো ঝড়ো বাড়ি ধারে শ্রাবণ ধারা ঝরে চলেছে, আকাশ বাতাস সচকিত করে মুহুর্মুহু অশনির শব্দ ধ্বনিত করে চলেছে দিক বিদিক, ঠিক সেই সময়ে মেঘবালিকাকে সাথী করে ঘন কালো অন্ধকারের মধ্যে উড়ে এসে পাখি ঘরে ঘরে পৌঁছে দিল সেই দুঃসংবাদ যে মহিরুহের ছত্রছায়ায় স্নেহ মিশ্রিত শাসন ভালোবাসায় কেটেছিল আমাদের জীবন, আমাদের ছাত্র জীবন। সেই পরম শ্রদ্ধেয় মাস্টারমশাই ডক্টর সুনীল বরণ বন্দ্যোপাধ্যায় আর নেই। আমাদের শ্রদ্ধা ভালোবাসার বাঁধন ছিঁড়ে মহাশূন্যে লীন হয়ে গেছেন। কি এক ব্যথায় ঘুম ভেঙে গেল। ভাবলাম এ তো স্বপ্ন, বাস্তব নয়। কিন্তু হায়, তখন কি জানতাম আমার স্বপ্ন এভাবে সত্যি হবে। ততক্ষণে চারিদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে খবরটা, নেই নেই নেই, আমাদের পরম শ্রদ্ধেয় মাস্টার মশাই আর নেই। আগের দিনই তো তাকে দেখে এসেছিলাম হাসপাতালের বিছানায়, নিশ্চল নিথর, অক্সিজেনের মাস্ক পরে শুয়ে থাকতে। মাঝে মাঝে নিজের হাতটা নিয়ে যাচ্ছিলেন মাথার কাছে। কর্তব্যরত সেবিকা চেষ্টা করছিলেন হাতটা সরিয়ে দিতে। পায়ের তলায় বসে পায়ে হাত বুলিয়ে দিতে দিতে ঈশ্বরের কাছে তার আরোগ্য কামনা করে ভারাক্রান্ত মনে ফিরে এসেছিলাম। আর আজই আমিও অশ্রু সজল চোখে বলে উঠলাম সেই পাখিকে, যাও পাখি, যাও পাখি বলো তাঁরে, তিনি আজীবন থাকবেন আমাদের স্মরণে, মননে, আমাদের হৃদয় আসনে। লিখছেন সুনীল সাগর দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পাইকটা, পূর্ব বর্ধমান, সূচক 713427 থেকে। বন্ধু পত্রারি, আমাদের বাড়ির বারান্দায় সংসার পেতেছে দুটো পায়রা। আমার গার্লফ্রেন্ড 1 বছরের আরাত্রিকা, ওদের বলে বাকুম। ওরা আমাদের বাড়ি প্রাতরাশ করে তারপর বেরিয়ে যায় গ্রাম পরিক্রমায়।
আবার সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসে। বসার জায়গা নিয়ে দুজনে একটু খুনসুটি করে, শেষমেশ ভাব করে নেয় বেশ আছে দুটিতে। মনে ভাবি দুটো ডানা থাকতো যদি ওদের মতো, তবে বেশ হতো। উড়ে যেতে পারতাম যেখানে খুশি, খুঁজে আনতে পারতাম আমার মানুষীকে। কিন্তু সে তো আর হবার নয়। তাছাড়া সময় বড় নিষ্ঠুর, সুযোগ দেয় না একবারের বেশি। ঠিকানাও জানা নেই। তাই তুমি যাও পাখি, ঠিকানা খুঁজে নিও তার। তবে তার আগে শুনে যাও কিছু কথা। কলেজ জীবনের উদ্দামতা কাটিয়ে নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে ট্রেনিং নিয়েছিলাম শিক্ষণ কেন্দ্রে। সেখানেই একদিন হঠাৎ আলোর ঝলকানিতে চিত্ত ঝলমলিয়ে উঠেছিল। কিন্তু স্কুলের এক দিদিমণির সাথে বেকার আমাকে ঠিক মেলাতে পারিনি। পিছিয়ে এসেছিলাম নিজেই। পরীক্ষা শেষে পুনর্মিলনের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে বাসে সেদিন প্রচণ্ড ভিড়। গেটের কাছেই দাঁড়িয়েছিলাম। একটু দূরেই দাঁড়িয়ে ছিলেন দিদিমণি। হঠাৎ মানিব্যাগটা আমার হাতে তুলে দিয়ে বললেন, ভাড়াটা দিয়ে দেন তো। আর কোনো দিন দেখা হয়নি তার সঙ্গে। শুধু এইটুকু ঘটনা যা আমাকে আজও ভাবায়। এটা কি বাসের ভিড়ের মাঝে নেওয়া তাৎক্ষণিক সিদ্ধান্ত, না আমার অন্তরের ডাকে সাড়া দেওয়া? জানি আজ আর কিছুতেই কিছু আসবে যাবে না, তবু শুধু কৌতূহল নিবারণের জন্যই তুমি যাও পাখি, বলো তাকে আজও ভুলিনি আমি। পত্রালী পরিবারের সকলের সুস্থতা কামনায় করে শেষ করেছেন স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পাইট্টা, পূর্ব বর্ধমান, সূচক 713427 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মহাদেব গুড়িয়া, সম্প্রীতি ভবন, গ্রাম উত্তর কাশিয়াবাদ, ডাকঘর মুন্ডাপাড়া, কাশিয়াবাদ, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743347 থেকে। প্রিয় পত্রালী, পৃথিবীতে মানুষের মাঝের যে মনটা, সেটা যখন অদ্ভুত চুপিসারে নিজেকে কত কত বার্তা পাঠায়, অথচ তার বিভিন্ন রকম শব্দ পাশে বসে থাকা মানুষটাও শোনে না। প্রতিটি মানুষের মনের মাঝেই কি একটা ভাবনা নদী বিচরণ করে, যার কোনো আকার ও সীমানা নেই। আমার অদ্ভুত লাগে। মনে হয় এই যে মানুষের মনে এত ঝড়, যত কিছু ভাবে, এগুলো তো এক রকমের অচিন পাখি। এই পাখিকে আমরা কেউ চিনি না, জানি না, দেখিও না, কিন্তু কি অবলীলায় ভেসে উড়ে উড়ে কত কথা মনের মাঝেই বলতে থাকে। কম্পন তুলে পাখি যেন মনের দরজা খুলে বের হয়ে পাশের মানুষটিকে সব বুঝিয়ে দিয়ে যায়, অদৃশ্যে থেকে ভাসতে ভাসতে। কানে কানে হাওয়ার ঢেউ তুলে দিয়ে যায়। জীবনের এই বোঝানো বা না বোঝানো দৃষ্টিভঙ্গি, কিংবা পাখির ডানা ঝাপটে মনের কথা বোঝে না। সবকিছুই মনের পাখি বলে দিক, আর পাখিকে কেউ আহ্বান করুক, যাও পাখি বলো তারে। প্রতিটি মানুষই বাহ্যিক ও অন্তর থেকে ভিন্ন, তাই মানুষের বুকের খাঁচায় পুষে রাখা হৃদয় পাখিটির ভাষাও হয় বিভিন্ন রকম। জীবনের পথে কখনো কখনো দুটি মানুষ একসাথে অনেকটা পথ হেঁটেও সে পাখির ভাষা বোঝে না। আবার সম্পূর্ণ ভিন্ন রকম দুটি হৃদয় পাখি একে অন্যের ভাষা অবলীলায় বোঝে। কি সেই ভাষাটা? বোঝা না বোঝার দোলাচলে মানুষের জীবন হয় উথাল পাতাল, অচেনা অজানা। বহু দূরে থাকা নাম না জানা পাখিকে আমাদের হৃদয় পাখি আহ্বান জানায়, যাও পাখি যাও বলো তারে। আন্তরিক শুভেচ্ছায় মহাদেব গুড়িয়া, সম্প্রীতি ভবন, গ্রাম উত্তর কাশিয়াবাদ, ডাকঘর মুন্ডাপাড়া, কাশিয়াবাদ, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743347 থেকে পাঠিয়েছেন চিঠিটি। हमसे मत
कैसे मंदिर टूटा सपनों का, हमसे मत पूछो कैसे मंदिर टूटा सपनों का। लोगों की बात नहीं है, ये किस्सा है अपनों का। कोई दुश्मन ठेस लगाए तो मीत जिया बहलाए, मन मीत जो घाव लगाए उसे कौन मिटाए। चिंगारी कोई भड़के तो सावन उसे बुझाए, सावन जो अगन लगाए उसे कौन बुझाए। पतझड़ जो बाग उजाड़े वो बाग बहार खिलाए, जो बाग बहार में उजड़े उसे कौन खिलाए, उसे कौन खिलाए। কলমে মানিক কুমার হাজরা, গ্রাম ও পোস্ট মুরুলি ডাঙ্গাল, জেলা বীরভূম। প্রাণ সজনী পত্রালি, শুভ কামনা নিয়হ। রোহন খুব সুন্দর বাঁশি বাজাতো। তার বাঁশির সুরে ঝিমনো দুপুর যেন চনমনিয়ে উঠত। বিশেষ করে প্রতিটা যুবতীর হৃদয়ে যেন কেমন কেমন করে উঠত। রোহন প্রায় বিকেলে গ্রামের দিকের পাড়ে পিরুল গাছের নিচে বসে বাঁশি বাজাতো। সেই সময় তার বাঁশির সুরে একটা মেয়ে আসতে শুরু করলো এই রাস্তা ধরে। ধীরে ধীরে তার আশাটা রুটিন মাফিক হয়ে গিয়েছিল। সে আর চোখে রোহনকে দেখতে দেখতে মুচকি হেসে পেরিয়ে যেত। রোহনের মনে প্রশ্ন জাগতে শুরু করলো, হয়তো প্রথম প্রেমের হাতছানি। ভাবতেই তার বুকের ভিতরে বিদ্যুৎ খেলে যেত। প্রকৃতির নিয়মে ওদের বন্ধুত্ব গড়ে উঠল। প্রথম প্রথম অল্প অল্প কথা, তারপর অনেক অনেক প্রাণের না বলা কথা। এইভাবেই ওরা ভালোবাসার এক সোনার শিকড়ে বাঁধা পড়ল। মেয়েটির নাম মৌ। মৌ বলতো, বাঁশুরিয়া, কেন তোমার বাঁশির সুরে আমায় বিভোর করলে গো? আর যে আমি ঘরে থাকতে পারি না, বাঁশির সুর কানে এলে সব ভুলে রাধার মতো আমার কালার কাছে ছুটে আসি। তুমি আমায় ফিরিয়ে দেবে না তো? রোহন বলল, না মৌ, আমার বাঁশির সুর তো তোমারই তারে সাধা, তাই তো তোমায় পেয়েছি। কিন্তু প্রেম যে অন্ধ, সব প্রেমে যে মিলনের মালা পায় না। তখনকার সামাজিক কারণে ওদের প্রেম প্রাণ পায়নি। ডুকরে ডুকরে ওরা কেঁদেছিল। অনেক দিন পার হয়ে গেছে। পাগলের মতো গাল ভর্তি দাড়ি নিয়ে রোহন আজও পিরুল তলায় বাঁশি বাজায়। কিন্তু তার বাঁশি শোনার মনের মানুষটা আজ আর তার পাশে নেই। মাঝে মাঝে তার চোখ দুটো চিকচিক করে ওঠে। তবে বেশ কয়েকটা পাখি পিরুল গাছে বসে তার বাঁশি শোনে রোজ। সে পাখিদের উদ্দেশ্যে বলে, আমার এই অবস্থার কথা যাও পাখি বলো তারে, আমি এখনো অপেক্ষায় তারে তরে। চিঠিখানি পাঠিয়েছিলেন মানিক কুমার হাজরা, গ্রাম ও পোস্ট মুরুলি ডাঙ্গাল, জেলা বীরভূম থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন কবিতা রায় দাশগুপ্ত, শিবপুর হাওড়া, সূচক 711102 থেকে। প্রিয় শ্রাবণ সখা পত্রালি, শ্রাবণের অঝোর ধারা আর উষার প্রতীক্ষায় বারান্দায় দাঁড়িয়ে আছি। আজকাল ভোর হওয়ার অনেক আগেই ঘুম ভেঙে যায়। বারান্দায় দাঁড়িয়ে
সূর্যোদয় দেখা আর পাশের বাড়ির আম গাছে পাখিদের কলকাকলি আমাকে নেশা ধরিয়ে দিয়েছে। পাখিদের কিচিরমিচির শব্দ যেন মনে হয় কখনো জল তরঙ্গ, কখনো বা কুলুকুলু বয়ে আসা ঝর্ণা। এইসব আওয়াজ শুনতে শুনতে উদয় হন সূর্যদেব। আজ মেঘের ঘোমটায় মুখ ঢেকেছেন রবি। ভোর হওয়ার সাথে সাথে পাখির দল গাছ থেকে নেমে আসে রাস্তায়। আমার দেওয়া শস্যদানা খুঁটে খায়। কত রকম পাখি, চড়ুই, শালিক, ঘুঘু, কাক, বুলবুলি। আজ দুদিন দেখছি একটা নতুন পাখি জুটেছে। ভারী সুন্দর পাখিটা, পায়রার মতন সাইজ, ধূসরের সঙ্গে নীলচে আভা গায়ের রং, গলার কাছে ঘাড়ে হলুদ সবুজ ছোপ, মাথায় ছোট্ট একটা ঝুঁটি, লেজটা বেশ। এই পাখি আগে দেখিনি। নীল পাখির সাহস বেশি। সব পাখি রাস্তায়, কিন্তু ও আজ বারান্দায় গ্রিলে বসলো। আমার দিকে অপলকে তাকাতে দেখে আমি হাত পেতে শস্যদানা ওর মুখের সামনে ধরতেই খেতে লাগলো। আর পোষ্যর মতো হাতে বসলো যেন কতদিনের চেনা। আবার একবার আমার দিকে তাকিয়ে বিদায় জানিয়ে দূর আকাশে বাদল মেঘের দিকে উড়ে গেল। বুকটা মোচড় দিয়ে উঠল। আত্মজনের জন্য ব্যথায় অকস্মাৎ মন হয়ে পড়ে কাতর। অস্ফুটে বলি, যাও নীল পাখি, রাতের আকাশে তারা হয়ে আছে আমার প্রিয় আত্মজন, তাদের বলো ভালো থেকো তোমরা, ভালো রেখো সবুজ পৃথিবীর সবাইকে। ভালোবাসার বীজ ছড়িয়ে দাও সর্বত্র, ভালোবাসার টানে। 9, ভুলে যাক হানাহানি, মারামারি, শত্রুতা। যাও পাখি, বাদল মেঘকে বলো বৃষ্টি হয়ে ঝরে পড়ুক ধরিত্রীর বুকে। সবুজ ফসল, হাসি ফোটা কৃষকের মুখে। ওগো নীল পাখি, সব বলা হলে ফিরে এসো আমার হৃদয়ে। আসার পথে কদম, কেয়া, হাসটুহানাকে বলে এসো ওদের সময় হয়েছে বিকশিত হয়ে সৌরভ বিতরণে। যাও পাখি, বলো তারে। লিখছেন কবিতা রায় দাশগুপ্ত, শিবপুর হাওড়া, সূচক 711-101 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন রীতা চট্টোপাধ্যায়, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। প্রিয় বন্ধু, জীবন মৃত্যু, সুখ দুঃখ, হাসি কান্না, এই নিয়েই বয়ে চলে আমাদের জীবন। কত ঘাত প্রতিঘাত থাকে জীবনভর। মনে নানা ধরনের অনুভূতি সৃষ্টি হয় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। আমরা মানুষ, সেই জন্য আমাদের মনের কথা বলার জন্য দরকার হয় সঙ্গী, বিভিন্ন বয়সের বিভিন্ন রকমের সঙ্গী। বিরোহী যক্ষ 1 বছরের জন্য সাজাপ্রাপ্ত হয়ে রামগিরি পর্বত থেকে মেঘের মাধ্যমে অলকাপুরীতে তার প্রিয়ার কাছে মনের কথা বলার জন্য আকুতি জানিয়েছিল। আমার সঙ্গে অনেক দিন আগেই আমাকে ফেলে চলে গেছে পৃথিবীর মায়া কাটিয়ে। সেই জন্য পাখি আমার সঙ্গী। সুখ দুঃখ হাসি কান্না তাদের সঙ্গে ভাগ করে নিই। তাদের বলি, যাও পাখি, তাকে গিয়ে বলো এই পৃথিবীতে এখনো আমার অনেক কাজ বাকি। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি প্রভৃতি নিয়ে সমাজ জীবন আজ জর্জরিত। বেকারত্বের ভয়াবহতা গ্রাস করেছে সমগ্র বিশ্বে। 70 ঊর্ধ্ব জীবনে অশক্ত শরীরে এই সমস্যাগুলি সমাধানের জন্য কিছু করার ক্ষমতা নেই। তবুও মনে হয় যদি কিছু করতে পারি, মনে হয় যদি সামান্য কোনো কাজে নিজেকে উৎসর্গ করতে পারি। তোমার জন্য মন খুবই খারাপ করে, তবুও এখানে থেকে যেতে মন চায় না। রাগ করো না লক্ষ্মীটি। পত্রালী পরিবারের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে চিঠিখানি পাঠিয়েছিলেন রীতা চট্টোপাধ্যায়, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। রবিবাসরীয় এবারে চিঠি পাঠিয়েছেন সজল কর্মকার, গ্রাম ও ডাক আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম থেকে, সূচক 731204।
প্রেরক পত্রালি, তোমাকে কথা দিয়েছিলাম উপন্যাসটা শেষ করবই একদিন, কিন্তু সেটা যে আজও শুরু করতেই পারিনি। তোমার নির্লিপ্ততা ঘিরে আমার গবেষণার ইতিবৃত্ত আজও খুঁজে বেড়ায়, শেষ হয়নি। ভালোবাসলে মানুষ নাকি এক নতুন পৃথিবীতে উড়ে বেড়ায়, সেই পৃথিবীর খোঁজে এ মন পাড়ি দিতে পারে এখনো হাজারো পথ। আমি সেই আশায় আজও পথ চেয়ে বসে আছি। আমার চোখে চোখ রেখে তুমি বলেছিলে, তুমি এগিয়ে চলো, আমি আছি, আমি আছি। তোমার চোখ দিয়ে দেখে নেব আমার সাফল্য। কিন্তু বাস্তবিক সব উল্টো পাল্টা হয়ে গেল কেন? বাঁচার নতুন ঠিকানা ধরে কোথায় হারিয়ে গেলে কে জানে। কথা দিয়ে কথা রাখেনি কেউ। আজ সময়ের স্রোতে কে কোথায় কে জানে। আমি একা একা শেষ আশার প্রদীপটি ধরে বসে আছি। ছোট্ট জীবন, অনেক কাজ, হয়তো তোমার সঙ্গে আর দেখা হবে না। ভাবতে ভাবতে মন চলে যায় জানালার ফাঁকে। ওই যে উড়ে চলে যায় শুভ্র পলাকার দল। আমার কেন জানি না বারবারই মনে হয়, আমি জানি তুমি হয়তো আমারই পথ চেয়ে বসে আছো। যাও যাও পাখি, উড়ে বলো গে গিয়ে, সে যেন ভোলে না মরে। এ জীবনে যদি না দেখা হয় এটুকু বলে দিও, আমি তারে আজও ভালোবাসি। হয়তো হঠাৎ যদি হারিয়েই যায়, তার কাছে আর একটা জীবন ভিক্ষে চেয়ে নেব। নতুন করে সাজাবো তাকে, নতুন করে শুরু করব জীবনের উপন্যাস, সমৃদ্ধ ইতিহাস। পাখি যাও যাও, বলগে তারে, সে যেন ভোলে না মরে। লিখছেন সজল কর্মকার, গ্রাম ডাক আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম। সূচক 731204 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন কবিতা মণ্ডল, শ্রীপল্লী, খাতড়া, বাঁকুড়া থেকে। সুজন পত্রালি, তোমাকে চিঠি লিখতে বসলেই মনের কোন অতল থেকে কত যে কথা জেগে ওঠে, তা হয়তো এই কাগজ কলম ছাড়া আর কেউ জানে না। অনেক পুরনো কথাই আজ স্মৃতিপটে উজ্জ্বল হয়ে উঠছে। তাই আবার আজ বাদলা দিন, সকাল থেকেই ঝিরঝিরি বৃষ্টির রেশ, সাথে বাদলা হাওয়া। মেঘগুলো সেই হাওয়ায় ভেসে ভেসে যাচ্ছে এবং সেই কালো মেঘের কালি যেন বেদনা হয়ে ছড়িয়ে দিয়ে যাচ্ছে, মনে করিয়ে দিয়ে যাচ্ছে আমার সেই হৃদয়ের বন্ধুটির কথা, যার সাথে অনেকগুলো বছর কাটিয়েছিলাম একসাথে। কত কথা, কত হাসি, কত সুখ দুঃখের মুহূর্তেই না কেটেছে তার সঙ্গে। যেখানে কথায় কথায় অভিমান ছিল, আবার সেই অভিমান পরক্ষণে খুনসুটিতে পরিণত হবারও সময় নিত না। কিন্তু হঠাৎ করে বিদায় জানাবার আগেই সে চলে গেল। দেখা হবে না কোনোদিনও তার সাথে, তা আমি জানি, কারণ সে একরকম আমার উপর অভিমান করেই চলে গেছে। কিন্তু আজ আর সেই অভিমান ভাঙানোর মতন ওকে কাছে পাই না, কারণ খাঁচা ভেঙে সেই অচেন পাখি কখন যেন উড়ে চলে গেছে এক না ফেরার দেশে। চিঠিখানি পাঠিয়েছিলেন কবিতা মণ্ডল, শ্রীপল্লী, খাতড়া, বাঁকুড়া থেকে। रुख जिंदगी ने मोड़ लिया कैसा, हमने सोचा नहीं था कभी ऐसा। रुख जिंदगी ने मोड़ लिया कैसा, हमने सोचा नहीं था कभी ऐसा। आता नहीं यकीन क्या से क्या हो गया, किस तरह मैं तुमसे बेवफा हो गया। इंसाफ कर दो, मुझे माफ कर दो, इतना ही कर दो करम। दिल दे दिया है जो तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। हो रब दी कसम यारा,
दिल दे दिया है जान तुम्हें देंगे दगा नहीं करेंगे सनम। একদম দিল জান সব তো আমরা পত্রালী পরিবারকে দিয়েই বসে আছি। মানিক কুমার হাজরা লিখছেন, সাথীদের পাখির কথা শোনার জন্য বসে গেছি বন্ধু পত্রালী। নাসিমা বেগম বুলু লিখছেন, অসাধারণ গান, গায়িকাকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সজল কর্মকার আছেন বৃন্দাবন ঘোষ, আছেন কাশীনাথ মণ্ডল, আছেন শিবপ্রসাদ, রীতা চট্টোপাধ্যায় দিদি আছেন। আচ্ছা, কিঞ্চিত বিলম্ব করে এসেছেন গৌতম চট্টোপাধ্যায়। শিবপ্রসাদও লিখছেন, প্রতিটি চিঠি হৃদয় বিদারক, কাশীনাথদার চিঠি অপূর্ব। নাসিমা বেগম বুলু লিখছেন, কাশীনাথ মণ্ডল দাদার চিঠি ভালো লাগলো। বীরেন্দ্রনাথ মাইতি লিখছেন, একটু দেরি হয়ে গেল। কাশীনাথ মণ্ডল লিখছেন, বাহ, খুব সুন্দর লাগলো মানিকবাবুর পত্রালীকে সম্বোধন, প্রাণ সজনী পত্রালী। মিনতি চট্টোপাধ্যায় লিখছেন, সজল ভাই তোমার লেখা চিঠি খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমরা 14টি চিঠি পড়লাম, সব চিঠি আমাদের পড়া শেষ হয়ে গেল। পড়ছিলাম আমি চঞ্চল, আমার সাথে রুনুদি। চিঠিপত্রগুলি সম্পাদনা করেছেন সৌমনাথ জানা। পত্রালীর আগামী পক্ষের বিষয় 51বর্তী। আরও একটি কথা মনে করিয়ে দিই, চলছে পত্রালী পত্র সংকলন লেখার কাজ, লেখা জমা নেওয়ার কাজ। আপনারা কিন্তু সৌমেন কাকু যেহেতু বিদেশ বিভুঁয়ে রয়েছেন, এখন কানাডাতে রয়েছেন, তাই অনলাইনের মাধ্যমে সমস্ত এডিটিং পর্বটি সারতে হচ্ছে। সেই কারণে আপনারা দেরি না করে আগেভাগেই তাড়াতাড়ি করে এবার আপনাদের লেখা অনুদান জমা দিয়ে দিন। আমরা সবার লেখা নিয়ে কিন্তু একটি পত্র সংকলন প্রকাশ করতে চাই, যেটি প্রত্যেক বছর আপনারা সযত্নে সংগ্রহ করেন। চলুন এবার সেই মাহেন্দ্রক্ষণ এবং সেই শুভ সময়, যে সময় শুনব সেরা পত্রকারের নাম। কেয়া বর্মন কথা বলেছিলেন সেরা পত্রকারের সাথে। বন্ধুরা, রেডিও জংশনের পরিবার আমাদের কাছে কেমন, হ্যাঁ, এবারে সাক্ষাৎকারটি কিন্তু মন দিয়ে শুনুন। সাক্ষাৎকারটি শুনলে বোঝা যাবে রেডিও জংশন পরিবার কেমন অটুট বাঁধনে বাঁধা আছে। শুনে নি কেয়া বর্মনের সঙ্গে সেরা পত্রকারের কথোপকথন। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? চিঠির ঝাঁপি তো বেশ ভরে উঠেছে আমাদের। সুন্দর সুন্দর চিঠি আমরা শুনলাম, যাও পাখি বলো তারে। বিষয়টাও যেমন সুন্দর, প্রত্যেকটা চিঠিও তেমনই মনোগ্রাহী। তবে এবারের অনেক চিঠির মধ্যে থেকে যাকে আমাদের বিচারকেরা বেছে নিয়েছেন, তার চিঠি আমাদের হৃদয় একটু বেশি স্পর্শ করেছে, তাই তিনি এবারের সেরা পত্রকার। আমাদের সঙ্গে রয়েছেন এবারের সেরা পত্রকার মিঠু মণ্ডল, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। মিঠুদি, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত। সেই সঙ্গে এই পর্বের সেরা পত্রকার হিসেবে আপনাকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। কেমন লাগছে বলুন? অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা জানাই আমিও। এটা অপ্রত্যাশিত আমার কাছে, অবশ্যই। লিখেছিলাম, বিষয়টা যেহেতু সুন্দর ছিল, যাও পাখি বলো তারে, নিজের মনের মতন করে একটা লেখার অপশন তো আমাদের দেয়াই থাকে, তো ওখান থেকে লিখেছিলাম। কিন্তু এভাবে যে নির্বাচক মণ্ডলী আমার লেখাটিকে শ্রেষ্ঠ লেখা হিসেবে বিবেচিত করবেন, এটা আমার ভাবনাতে ছিল না। আমি অনেক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই রেডিও জংশনের প্রতি, রেডিও জংশনের অ্যাডমিনদের প্রতি, এবং অবশ্যই নির্বাচক মণ্ডলীদের প্রতি, যারা আমার লেখাটিকে সেরা লেখা হিসেবে বিবেচিত করেছেন। অনেক অনেক ধন্যবাদ রেডিও জংশনের প্রতি রইল আমার। মিঠুদি, আপনার নামের মধ্যে যেমন একটা মিষ্টত্ব আছে, তেমনি আপনার চিঠির মধ্যেও কিন্তু সেই সুন্দর একটা মিষ্টি কথা, মিষ্টি বার্তা আমরা পেয়েছি। আর আপনার কণ্ঠস্বরে তো একদম মিঠি ধরা সব কণ্ঠস্বর একদম।
আহা, এই তো কণ্ঠস্বরের প্রতি তো আমাদের নিজস্ব কিছু তো দান থাকে না, এটা ঈশ্বরের দান। আর এই যে বলছো তুমি লেখার মধ্যে মিষ্টত্ব রয়েছে, কে জানে, হয়তো আমরা যেখানে যে পরিবেশে বড় হয়েছি বা যা দেখেছি, যা শিখেছি, সেখান থেকে হয়তো কিছু শব্দ বেরিয়ে এসেছে, বা বলতে পারো বার করে নিতে পেরেছি। এটা মা সরস্বতীর আশীর্বাদ, আর কিছু নয়। আর তোমাদের ভালো লেগেছে বা ভালো লাগছে, এটাতে আমি কৃতজ্ঞ তোমাদের কাছে যে তোমাদের ভালো লাগছে। আসলে তোমাদের ছুঁয়ে যেতে পেরেছি, এটা আমার যতটা না কৃতিত্ব, আমার আশীর্বাদ বলতে পারো এটা, যে তোমাদের ভালো লেগেছে। সুতরাং তোমরা আমাকে ঋণী করেছো, আমি আজীবন ঋণী রইলাম তোমাদের কাছে, যে তোমাদের কাছে আমার লেখাটা এতটা মনোগ্রাহী হয়ে উঠেছে। তোমরা ভালো বলেছো আমার শব্দগুলোকে, এটাই অনেক আমার কাছে। না, আপনারা আছেন বলে আমাদের পত্রালী পরিবারও সমৃদ্ধ। আচ্ছা মিঠুদি, এই যে বিষয়টা যাও পাখি বলো তারে বললেই কেমন যেন একটা প্রিয়জনের কথা মনে পড়ে যায়, যাকে হয়তো অনেকদিন দেখিনি, দেখার আকাঙ্ক্ষা হয়তো আমাদের মনের ভিতরটা কোথাও ছটফট করছে। তো আপনারও কি সেরকমই কারোর বিশেষ কাউকে মনে করে কি চিঠি লিখেছেন? দেখো, আমাদের ভাবনার মধ্যে না, আমাদের ব্যক্তি জীবনে বেশ কিছু মানুষ থাকে, বেশ কিছু মুহূর্ত থাকে, বেশ কিছু ভালো লাগা ভালোবাসার জন থাকে, যাদের কাছে নিজেকে প্রকাশ করতে পারি না, বা চাইলেও হয়ে ওঠে না। কিছুটা নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সমাজের জন্য, কিন্তু মনের অলিন্দে তারা কিন্তু থেকে যায়। এটা আমরা কেউ প্রকাশ করি, কেউ করতে পারি না। কিন্তু অস্বীকার করার কোনো জায়গাই নেই যে আমি যে বৃত্তের বা আমরা যে বৃত্তের মধ্যে রয়েছি, তার বাইরেও আমার পছন্দ কিছু রয়েছে। এটা খুব সত্য, এটা ভীষণভাবে অস্বীকার করার কোনো জায়গাই নেই। ওই যে বললাম, আমরা পারি না সবসময় প্রকাশ করতে, কিন্তু যখন চিঠিতে লিখতে বসি, তখন হয়তো সেই অবয়বটা মুখের সামনে ভেসে ওঠে, চোখের সামনে ভেসে ওঠে, কিংবা হয়তো কিছু ফেলে রাখা কথা, ফেলে রাখা স্মৃতি চলে আসে। কি করে অস্বীকার করি বলো তো? কারণ আমরা পারবো না, এটা কখনোই আমাদের পক্ষে সম্ভব নয়। আসলে মনটাকে তো আমাদের বহুগামী, যে বলে বহুগামী নই, বোধহয় সরাসরি মিথ্যে কথা বলে গো। মানে আমাদের স্বীকার করতে পারে না, হতে পারে না, একদম না। মানে আমাদের এটা একটা ভীষণভাবে পরীক্ষিত সত্য বলতে পারো, যে আমরা চেতনাতে যাকে রয়েছি, যেখানে রয়েছি, অবচেতনেও কিন্তু আমরা পিছিয়ে ধরে রেখেছি। এই লেখাটা না আমার সেখান থেকে, হয়তো মুখে বলতে চাইলে আমি বলতে পারতাম না, কোথাও সংকোচ হতো, কোথাও কিছু ভাবনা আসতো, কিন্তু যখন আমি লিখতে বসেছি বা লিখছি আমি, যে যাও পাখি বলো তারে, এবং দেখো প্রতিটা চিঠি বা প্রত্যেকটা মন কিন্তু ওই একটা জায়গা থেকে কেন্দ্রীভূত হয়ে তার একটা বিরাট বড় বিকেন্দ্রীকরণ হয়ে গেছে, যে যাও পাখি বলো তারে আমি ভালো আছি, তুমি কেমন আছো। এটা একটা আমাদের ভালো লাগার জায়গা, ভাবনার জায়গা, বলতে পারো ভালোবাসার জায়গাও। অস্বীকার করার কোনো জায়গা নেই। যদি অস্বীকার করি তাহলে আমি সর্বৈব মিথ্যে বলবো, কারণ আমাদের মনের গতি প্রকৃতি, এটা তো সে তো হাজারখানা তার দরজা, হাজারখানা অলিন্দ, হাজারখানা হৃদয়, এত কবিতা, এত গল্প, এত প্রেম, এটা চলছে। তো শাশ্বত সত্য, অস্বীকারের কোনো জায়গা নেই। বলতে পারো ওই জায়গা থেকেই হয়তো আমার লেখাটা বেরিয়ে এসেছে। একদম খুব সুন্দর করে বললেন, খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন যে আসলে আমাদের প্রত্যেকের মনের অলিন্দেই কোথাও না কোথাও সেই ভালোবাসার, ভালো লাগার মানুষটা থেকে যায়, যাকে আমরা প্রকাশ করতে পারি না, কিন্তু এমন কিছু মুহূর্ত, এমন কিছু বিষয়, সেগুলো আমাদের মন থেকে বের করে নেয়। যেমন ঠিক এই বিষয়টি, যাও পাখি বলো তারে। খুব সুন্দর বললেন। আচ্ছা মিঠুদি, আপনার এই লেখালেখির জগতে প্রবেশ ঠিক কবে থেকে? আমি একজন গ্রাম্য মহিলা, জানো, মানে বাঁকুড়া জেলার রানীবাঁধ প্রত্যন্ত গ্রামের মহিলা। আমি মেয়ে। আমার মা ছিলেন ওই এলাকার। তো আমার মা করতেন কি, ওই মুখে একটা বাঁকুড়া জেলার একটা রুখু শব্দ কিছু ব্যবহার হতো, আমার মা করতেন। তো বলতে বলতে না, ছড়া যখন কাটতেন,
খরা কাটতে কাটতে আমাকে বলতেন, এবার তুই বল, এবার তুই শুরু কর। তো ওইখান থেকেই না বলতে পারো মায়ের হাত ধরে আমার এইভাবে আসা আর কি। তারপরে যখন বিয়ে হলো, আমার সন্তান হলো, আমার মেয়ে, তখন ছেলে মেয়েরা ওরা পড়াশুনো করতো, আর আমি সংসারের কাজ সামলে ওদেরকে নিচে বসে তখন কিছু লিখতাম, কিছু ভালো লাগতো। যখন লিখতাম আর কি, তখন আমার মেয়ে বলতো যে তুমিও কিছু লেখো, কারণ বই পড়ার সাথে না আমি ভীষণভাবে যুক্ত। আমার একটাই অভ্যেস, প্রচুর বই পড়ি, আমি প্রচুর বই পড়তে ভালোবাসি। তো তখন আমার আমার মেয়েই আমাকে লাইব্রেরি থেকে সব বইপত্র এনে দিত। খড়গপুর আইআইটি লাইব্রেরি থেকে আমার মেয়েই 3-4 থেকে ব্যাগ বোঝাই করে আমার জন্য বই নিয়ে আসতো, যে মা তুমি পড়ো এই সব বইগুলো। ওকে পাঠিয়ে দিতাম। ও লাইব্রেরিয়ান ভালো একজন পেয়ে গেছিলেন যে বই পড়তে ভালোবাসে, তো উনিও প্রচুর বইপত্র দিতেন, আমি পড়তাম। পড়তে পড়তে আমার মনে হলো যে আমি কি কখনো পারবো এরকম লিখতে। ওই একটা ইচ্ছে হলো, আমার মেয়ে আমাকে উৎসাহ দিল। একজন মা তার সন্তানের জন্ম দেয়, তাই তো? কিন্তু আমার এই কলমটাকে আমার জন্ম দিয়েছে আমার কন্যা সন্তান পৌলমী। কারণ আমার মেয়ে যদি আমাকে ইনসিস্ট না করতো, আমার মেয়ে যদি আমাকে না বোঝাতো যে মা তুমিও পারবে, তুমি লেখো, আমি সত্যি সাহস করতাম না। তারপর দেখলাম তাই তো, মেয়ে যখন বলছে আমার করা উচিত, দেখি না পারি কিনা। এই করতে করতে হয়ে গেল আর কি। মানে দেখলাম একটা খসড়া তৈরি করতে পারিনি। কিন্তু তারপর অনেকটা বছর পরে আমি ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমির সদস্য করলেন আমাকে মাননীয় সম্পাদক ডক্টর পুলক রায়। এবং ওখানে একটা আমাদের খুব সুন্দর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে প্রতিদিন লেখালেখি হয়, প্রতিদিন পড়া দেওয়া হয়, আমরা লিখি ওখানে নবীন চন্দ্র বেরা স্যার। এছাড়াও এটা গেল ঘাটালের কথা। আর আমি যেখানে খড়গপুরে থাকি, এখানে একটা খুব সুন্দর সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল রয়েছে, যেখানে শ্রদ্ধেয় ভবেশ বসু, শ্রদ্ধেয় দেবব্রত ভট্টাচার্য, শ্রদ্ধেয় শ্যামল চন্দ্র দেব, রাঘহরি পাল স্যার। তো এখানে একটা এই যে সাহিত্যের পরিমণ্ডল রয়েছে, তারা আমাকে শেখালেন। তারা আমাকে নয়, আমাদের সবাইকে, ওনারা একটা গ্রুপ রয়েছে আমাদের খড়গপুরের ঘরোয়া সাহিত্য বাসর, খড়গপুরের সাহিত্য সভা, এবং বর্তমানে যিনি আমাকে আরো ভালোভাবে বিশেষভাবে উনি চাইছেন আমি আর একটু ভালো শিখি, সেটা হলো আমাদের সাংবাদিক নরেশ জানা। উনি ভীষণভাবে আমাকে সাহায্য করছেন, শেখাচ্ছেন, আমার ভুল দেখিয়ে দিচ্ছেন। এটা একটা বিশাল বড় মানে আমার প্রাপ্তি বলতে পারো। তো এই মানুষগুলো না থাকলে আমি হয়তো এতটা পারতাম না। হয়তো তোমাদের কাছে চিঠি লিখতাম ঠিকই, কিন্তু তোমরা সেটা করতে না আমাকে, এটা একদম সত্যি কথাই। তো এই মানুষগুলোর কাছে আমি কৃতজ্ঞতা আমার জ্ঞাপন করছি, কারণ আমি আজ কথা বলছি ঠিকই, কিন্তু এরা আমাকে ঘিরে রেখেছেন। আমি কৃতজ্ঞ তাদের কাছে। আচ্ছা, আমরা কি একটু পুচকে ঝলক পেতে পারি আপনার লেখালেখির ঝুলি থেকে? অবশ্যই পারো। কি পড়ি বলো? প্রথমে একটা ছড়া পড়ি। হ্যাঁ বলো। একটা ছড়া শোনাই। ছড়া হচ্ছে সাগরের জলে। সাগরের জলে ছড়াটা শোনো, তারপরে বলছি। এদিকে সেদিকে ঘোরে তার চোখ দুটো, হাত দিয়ে চারপাশে খোঁজে খড়কুটো। হেলা পেলা নহে তারা পান না ও চুনি, হাতে এলে ভরে দেন বস্তাতে গুনি। একদিন চলে যান সোজা হেঁটে হেঁটে, সাগরের জলটাকে ঘোলা করে ঘেঁটে। সাগরে মুক্ত ছিল এক ঝিনুকের, খোঁজ নিয়ে কেউ সেটি পায়নি তো টের। গোলাপি সে দানাটাকে তিনি যেই এসে, আহামরি নাম দেন বড় ভালোবেসে। মগন লালের চোখে লেগে যায় নেশা, তার সাথে আদরেতে করে মেলামেশা। তিনি সেই মুক্তটা রেখে দেন চাঁদে, পড়েননি একবারও ধূর্তের ফাঁদে। পায়নি তো খোঁজ আর ধূর্তের চেলা, গাঁজাখুরি ভেবে করো নাকো অবহেলা। নানা রঙা রতনেতে ভরা তার ঝোলা, তুলে নিয়ে একখানা খাই কানমোলা।
তিনি আর কেউ নন, ডুবুরি সে দামি, তার কাছে এই সবই শুনেছি যে আমি। বা দারুণ, একেবারে রত্নাকর থেকে প্রশ্নোত্তর নিয়ে এলেন। মগনলালের গোলাপি মুক্ত থেকে ডুবুরি আর কি, মুক্ত থেকে ডুবুরি তো মুক্ত তুলে আনে, এটাই আর কি। দারুণ। এইভাবেই তাহলে আপনার নিশ্চয়ই সময় কেটে যায় ছড়া, কবিতা, পত্র হ্যাঁ সাহিত্যের গো, মধ্যে দিয়ে। একদম ছড়া, কবিতা, পত্র সাহিত্য, সংসার তো রয়েছে, বাহ, স্বামী রয়েছে, সন্তান রয়েছে, পরিবার যেমন একটা থাকে। সবাই সাহায্য করেন অবশ্যই। স্বামী তো সাহায্য অবশ্যই করেন, স্বামী না সাহায্য করলে তো আমাদের পক্ষে এগোনো খুব মুশকিল। সন্তান করেন, এইভাবে হয়ে যাচ্ছে। তারপর তোমরা তো আছোই। বাহ। এই যে দাও, একটা সুন্দর বিষয় দাও, বিষয়টা পাওয়ার পর থেকে মনে হয় কি লেখা যায়, কি লেখা যায়। সবার চিঠিগুলো শুনি, তোমরা এত সুন্দর উপস্থাপনা করো, লেখার মানটা আরো বেড়ে যায় তোমাদের উপস্থাপনার গুণে। তো ওইভাবেই হয়ে যায় আর কি। বাহ, এই নিয়ে আপনি এইভাবেই একদম ফুলে ফলে ভরে থাকুন, আমাদের পরিবারকেও একদম সুগন্ধে ভরিয়ে তুলুন। আপনার হাত ধরে আরো পত্রবন্ধুরা আমাদের পরিবারে আসুক। খুব ভালো লাগলো দিদি আপনার সঙ্গে কথা বলে। একদম, তোমাদেরকেও আমারও খুব ভালো লাগলো। মানে আমি নিজেকে না এখন একটা রেডিও জংশন বা তোমাদের একটা বৃহত্তর পরিবারের অংশ বলে মনে করি। এটা তো শুধুমাত্র রেডিও কোনো স্টেশন কিছু না, এটা বলতে পারো আমাদের পরিবার। একদম। এটা আমরা যারা পত্রবন্ধুরা রয়েছি, যারা উপস্থাপনা করছো, যারা অ্যাডমিন রয়েছেন, যারা সঞ্চালনা করছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশনে ধরো রয়েছেন, সবাই আমরা চিনি না, কাউকে দেখি না, কারোর সাথে কথা হয় না, কিন্তু এটা আমাদের একটা পরিবার। সুখ দুঃখ ভালো মন্দ সবকিছু মিলিয়ে আমাদের পরিবারটা সমৃদ্ধ হোক গো, আমাদের পরিবার সমৃদ্ধ হোক। সবাই মিলে সবাই, কেউ লেখা দিয়ে, কেউ তোমাদের কণ্ঠ দিয়ে, কেউ সঠিক পরিচালনা করে আমাদের পরিবারটা যেন কখনো ভাঙনের মুখে না আসে। সব সময় আমরা একসাথে যেন থাকতে পারি মিলেমিশে এভাবেই। একদম, এটাই সেই তো আমাদের স্বপ্ন তো সার্থকতা। আমাদের সবারই। তাই প্রত্যেক বছর পত্র সাহিত্যের যে সম্মেলন, সেটা একদম হই হই করে কিন্তু আমরা সকলে উপস্থিত হই। হ্যাঁ হ্যাঁ, আমি গিয়েছিলাম অ্যাডমিন চঞ্চল চৌধুরী স্যার, বলবো না তাকে ভাই বলি, সে আমার সন্তান তুল্য, আমার ভাইয়ের মতন সে। গিয়ে মনে হয়নি যে আমি আমার কোনো পারিবারিক অনুষ্ঠানে আসিনি। এত সুন্দর, এত আন্তরিকতা, ওই যে ওইভাবে দেখে, এবং শুধু যে আমি বলে নয়, প্রত্যেকের সাথে প্রত্যেকের দিকে তাদের নজর, এটা ভীষণ ভালো লেগেছে। এবং যারা মানে আরো অনেক বড় ক্ষেত্রে যারা রয়েছে রেডিও জংশনের থেকে, তাদের বলবো এটা শেখা দরকার। এই চঞ্চল চৌধুরী বা এই যারা করেছিলেন এটা, সৌমেন্দ্রনাথ জানা স্যার, এরকম যারা ছিলেন ওখানে, তাদের কাছে না শিক্ষণীয় এটা। আমি ওখানেও বলেছিলাম, দেখে আবার বাড়িতে এসেও আমি আমার মেয়েকে বললাম যে একটা অদ্ভুত জিনিস দেখলাম, প্রত্যেকের প্রতি ওদের সমান নজর, যে কেউ ভালো লিখছে বা মন্দ লিখছে তা নয়। এটা একটা মহৎ গুণ জানো। এটা একটা পরিবারের যিনি প্রধান হন, যৌথ পরিবারের বিশেষ করে যিনি প্রধান হন, তাকে তো নিরপেক্ষ থাকতেই হয়। তো এখানেও আমি তাই দেখলাম। অনুষ্ঠানে গিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে। আমি সুযোগ পেলে আবার যাবো, আবার বেশ কিছু বন্ধুদের নিয়ে যাবো, বলবো চলো দেখে এসো। আগামী বছরের সম্মেলনে আপনি সপরিবারে বাসুন, আমাদের পূর্ণতা দিন। একদম আসবো, অবশ্যই আসবো। এই তারপর তোমাদের সাথে দেখা হয়ে যায় না, এটা তো বাড়তি পাওয়া। ঠিক ঠিক। তোমরা সবাইকে দেখি, ওই যে মুখগুলো কত পরিচিত লাগে। তোমাদের কণ্ঠের সাথে পরিচয় আছে আমাদের। তোমাদের মুখোমুখি তো হওয়া হয় না আমাদের, ওই মুখোমুখি হই আমরা আমাদের যেটা অনুষ্ঠানটা হয় সেটাতে। ওটা একটা বিষয় আকর্ষণ করে, দেখি এই কণ্ঠের সাথে মুখের মিল কতটা, তো দেখি খুঁজে পাই। তোমরা যে মাধুরী নিয়ে পড়ো, তোমাদের মুখগুলো ওই একই সরলতায় ভরা থাকে। খুব ভালো লাগে আমার তো ভীষণ বেশি ভালো লাগে আর কি। দৌড়ে যাই, কোথায় খড়গপুর, কোথায় শ্রীরামপুর বলো।
এটাই আমাদের পাওনা দিদি। খুব খুব ভালো থাকুন দিদি, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। একদম। পরিবারের পক্ষ থেকে আপনাকে আরো একবার অভিনন্দন, শুভেচ্ছা হ্যাঁ, জানাই। আমিও রেডিও জংশনকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই সর্বোপরি আমার লেখাটিকে সেরা নির্বাচিত করার জন্য। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন দিদি। এবারে আমরা শুনে নেব সেরা পত্রকার মিঠু মণ্ডলের চিঠিটি। প্রিয় পত্রালী, মানুষ তো শুধুমাত্র প্রকৃতির সন্তান নয়, সে নিজেই প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। মন বাদলের বাতাসে ভর করে বাতাস যখন আততায়ীর মতো জানালা গলে ঘরে ঢুকে যায়, কিংবা সোনা গলা রোদ যখন ঝিলিক দিয়ে যায় খোলা বারান্দায়, উঠোনে কিংবা ফ্ল্যাট ঘরের কাছে, তখন মন নিজের থেকে বলে ওঠে কত কিছু। দহন মাখা রোদেলা দুপুর, শ্রাবণের রিমঝিম, আশ্বিনের কাশ শিউলি সুবাস, ফাগুনে আমের বোলের ঘ্রাণ, শিমুল বনের রাঙা আগুন, আচমকা ডেকে ওঠা ঘুঘুস্বর কিংবা কুহুতানে ভেসে যাওয়া বিবাগী উচাটন মন, সকলেই আনচান করে উঠবে প্রিয়তমের জন্য। এটাই তো স্বাভাবিক। প্রেম এক শাশ্বত বোধ, যা ক্ষুধার মতো, কামের মতো, ক্রোধের মতো, আবার মৃত্যুর মতো জড়িয়ে রাখে আবহমান। কোনো প্রত্যাশা না রেখে ভালোবাসা শুধুই আতরের গন্ধ বিলিয়ে যায় সকলের মনে। সে এক ধ্রুপদী বাহার, সে লয়ে ভাসতে ভাসতে ঠিক পৌঁছে যায় প্রেমজের বুকে। শুধু জানতে স্বাদ হয় যে মানুষটি একসময় ছিল আমার পরম কাঙ্ক্ষিত, অথচ আজ দূর গ্রহের বাসিন্দা। সে বাউন্ডুলে কি কখনো কাঁপন অনুভব করে? কখনো কি দাঁড়ায় তার হৃদয় বাতায়নে আমার জন্য? কিংবা কখনো কোনো আনন্দ কিংবা বিষাদের ক্ষণে, ক্ষণিকের তরেও? এখন আমাদের পথ দ্বিখণ্ডিত, অথচ আমি আজও প্রত্যাশী, পিয়াসী। তাই তো না গেয়ে ওঠা সুর হৃদয় পটে ভেসে ওঠে। বলতে না চাইলেও বলা হয়ে যায়, যাও পাখি বলো তারে। লিখেছিলেন সেরা পত্রকার মিঠু মণ্ডল। 13/F হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর, সূচক 721306 থেকে। বন্ধুরা, শুনলেন তো? আমরা সবাই জানি সেই একান্নবর্তী সংসার সুদৃঢ় হয় যখন সেই একান্নবর্তী সংসারের প্রতিটা সদস্য দৃঢ় থাকেন। তাই মিঠুদি, এই যে মিঠুদির কথা, মিঠুদির প্রতিজ্ঞা, মিঠুদির আমাদের প্রতি যে ভরসা, এগুলোই কিন্তু সবার হাত ধরে আমাদের ছুটতে শেখায়। নাসিমা বেগম লিখছেন, অভিনন্দন রইল মিঠু দিদিকে। দীপা বাগচি লিখছেন, অভিনন্দন সেরা পত্রকারকে। মিনতি চট্টোপাধ্যায় লিখছেন, সেরা পত্রকারকে অভিনন্দন জানালাম। কাশীনাথ মণ্ডল লিখছেন, সেরা লেখক মিঠু দিদিকে অভিনন্দন জানাই। নাসিমা বেগম লিখছেন, খুব খুব সুন্দর সাক্ষাৎকার। গৌতম চট্টোপাধ্যায় লিখছেন, সেরা পত্রকারকে অভিনন্দন। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন, শুভ সন্ধ্যা। আমি দেরিতে আসায় শুনতে পেলাম না চিঠিগুলো। সেরা পত্রকারকে অভিনন্দন, অনেক শুভেচ্ছা, শুভকামনা জানাই। সত্যব্রত দত্ত লিখছেন, অপূর্ব সাক্ষাৎকার দিলেন এবারে সেরা পত্রকার শ্রীমতী মিঠু মণ্ডল, তাকে অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই যিনি এই সাক্ষাৎকারটি এত সুন্দরভাবে নিয়ে এগিয়ে নিয়ে গেলেন। অভিনন্দন সেরা পত্রকারকে। লিখেছেন ঝর্ণা পিসি, ঝর্ণা দত্ত। হ্যাঁ, সাক্ষাৎকারটি নিয়েছেন কেয়া বর্মন। আর সত্যি এই সাক্ষাৎকারের মাধ্যমে বোঝা যায় যে আমরা কতটা দৃঢ়ভাবে হাতে হাত ধরে এই যে বাঁধন নিয়ে এই পরিবারটিকে গড়ে তুলেছি। বন্ধুরা, এমন করেই সঙ্গে থাকুন। সেরা পত্রকার মিঠু মণ্ডল দিদিকে অনেক 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 অভিনন্দন জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পত্রালীকে বেঁধে বেঁধে রাখুন। চলছে পত্রালী পত্র সংকলনে লেখা নেওয়ার কাজ। আপনারা নিজের নিজের লেখা আমাদের জানিয়ে দিন এবং অনুদান সহ আপনাদের 1 কপি ছবি এবং
সংক্ষিপ্ত পরিচিতি অতি অবশ্যই পাঠিয়ে দিন। আমরা সবাই মিলে একসাথে একটি মলাটের মধ্যে আবদ্ধ হতে চাই। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী শনিবার আবার ঠিক রাত্রি 9টায়। সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সতর্ক থাকবেন। শুভরাত্রি। ইমন বলো, বসন্ত বলো, তোমার জন্য সবই। বেহাগ বলো, বাহার বলো, ওই রবিবার পুরবি। ইমন বলো, বসন্ত বলো, তোমার জন্য সবই। বেহাগ বলো, বাহার বলো, ওই রবিবার পুরবি। আমার জয় জয়ন্তী, তোমারই তো জয়। সব রাগ রাগিনীতে আমি তুমি ময়। আমার জয় জয়ন্তী, তোমারই তো জয়। সব রাগ রাগিনীতে আমি তুমি ময়। আনন্দেরই অশ্রুতে মুখ মল্লা রাতে ছবি। বেহাগ বলো, বাহার বলো, ওই রবিবার পুরবি। ইমন বলো, বসন্ত বলো,